প্রিয় দর্শক, শুভ সকাল। সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাবের আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাবের, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাবার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম: বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা, সন্ত্রাস ঘটিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না, প্রধান উপদেষ্টার ভাষণ। ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব। তারপরে আছে দৈনিক আমার দেশ। আমার দেশের প্রধান শিরোনাম: মহান বিজয় দিবস উদযাপন, জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, ফ্যাসিস্ট টেররিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেব। দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান শিরোনাম: পলাতক শক্তির আরও কঠিন পরিকল্পনা আছে, নির্বাচনের আগেই ফিরতে গুপ্ত হামলা। বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। উসমান হাদির উপর হামলা, 2বার প্রাইভেট কার বদল করে সীমান্তে পৌঁছায় হামলাকারীরা। হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ভাই ওমর ফারুক। 20 দিন ধরে সিসিইউতে খালেদা জিয়া, শারীরিক অবস্থা অপরিবর্তিত। দৈনিক ইনকিলাব। ইনকিলাবের প্রধান শিরোনাম: বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রধান উপদেষ্টা। এবার দেশ রক্ষায় নির্বাচন, নির্বাচনী আমেজে 55তম বিজয় দিবস উদযাপন। তাদের আরেকটি শিরোনাম: প্রস্তুত তারেক রহমানের বাসভবন ও অফিস। দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্তের প্রধান শিরোনাম: জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন। উসমান হাদিকে হত্যা চেষ্টা, গুলির পর ব্যাগে ভরে 5টি অস্ত্র বাবার কাছে রাখে ফয়সাল। কবিরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ফয়সালের বোনের বাসায় মিলল ম্যাগজিন। দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম: জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা, নির্বাচন ঠেকাতে ফ্যাসিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ হবে। একাধিক শুটার গ্রুপের সন্ধানে গোয়েন্দারা মাঠে, হাদি হত্যা চেষ্টায় নেপথ্যে কোটি টাকার মিশন। দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম: ভোটের উপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ, প্রধান উপদেষ্টার ভাষণ। গুপ্ত হামলায় জড়িত পলাতক শক্তি, আরও কঠিন পরিকল্পনা আছে তাদের। হাদির উপর হামলা শুধু ব্যক্তির উপর নয়, দেশের অস্তিত্বের উপর আঘাত। তরুণদের রক্ষায় দেশবাসীকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। ভোটের প্রস্তুতি শেষ করে উঠতে পারেনি ইসি, বৈষম্য গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার, মহান বিজয় দিবস উদযাপন। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: নতুন দেশ গড়ার প্রত্যয়, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। পরাজিত ফ্যাসিস্ট এই পবিত্র মাটিতে আর ফিরতে পারবে না, সুষ্ঠু ভোটের যত চ্যালেঞ্জ। দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: ভোটের উপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবস উদযাপিত, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রত্যাশা। তারেক রহমানের দেশে ফেরার ক্ষণগণনা শুরু, প্রস্তুত বাসা ও অফিস। দৈনিক মানবজমিন। মানবজমিনের প্রধান শিরোনাম: 3 কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী, ভোটের মাঠে নিরাপত্তা শঙ্কা। ফ্যাসিস্ট টেররিস্টদের সব চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে, প্রধান উপদেষ্টা। হাদিকে গুলি, রিমান্ড শুনানিতে নতুন তথ্য কবিরের। 16 ডিসেম্বর নিয়ে মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম। দৈনিক কালবেলা। কালবেলার প্রধান শিরোনাম: মহান বিজয় দিবস উদযাপন, শহীদের রক্তে ভেজা পথে নতুন বাংলাদেশের ডাক। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস, নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি। মাদ্রাসার সুপার ঘুষ বাণিজ্য, ঢাকায় বসে বগুড়ার নিয়োগের পেছনে তারিখের কারসাজি। দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার প্রধান শিরোনাম: বিনা দরপত্রে গ্যাস অনুসন্ধানে শেভরনের প্রস্তাব যাচাই করছে কমিটি। দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের প্রধান শিরোনাম: নো ওয়ান ক্যান স্টপ আওয়ার ডেমোক্রেটিক প্রোগ্রেস, ইউনূস অ্যাড্রেস নেশন অন ভিক্টরি ডে। স্যার, এই ছিল আমাদের দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। তো গতকালকে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 54 বছর পেরিয়ে বাংলাদেশ 55তে পা রাখল। তো এই যে 54 বছর, এই 54 বছর যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে,
শহীদ হয়েছে। তো সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে? ধন্যবাদ। আসলে যেই ধরনের সামাজিক ন্যায় বিচার বা মানবাধিকার, এছাড়া গণতন্ত্রের যেই চর্চা, যেখান থেকে আমাদের মুক্তিযুদ্ধের যেই চেতনা, সেই চেতনার জায়গাগুলো আমরা যদি খুব ভালো করে দেখি যে ওইভাবে আসলে কোনো কিছুরই প্রতিফলন আমাদের জাতীয় জীবনে নেই। আমাদের এখানে দুর্নীতি, স্বজনপ্রীতি থেকে শুরু করে সারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সব সময় আমরা দেখি যে একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করে, এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের যে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর যে বিষয়টা, এটা ওইভাবে হয়ে ওঠেনি। তারপরে অনেকগুলো সূচকে রাষ্ট্র এগিয়েছে, অবশ্যই অনেকগুলো মানদণ্ডে আমরা ভালো অবস্থায় আছি বা ভালোর দিকে যাচ্ছি, আমরা আশাবাদী। কিন্তু আমাদের যেই রাজনৈতিক সংস্কৃতি থেকে শুরু করে রাষ্ট্র গঠনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে কাঠামো রয়েছে, সেখানে যদি সত্যিকার অর্থে একটা যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা এগিয়ে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে আমাদের এখন আমি মনে করি অপার সম্ভাবনা রয়েছে। যার জন্যই আমরা অপেক্ষা করছি আগামী নির্বাচনের। আমরা আশা করছি যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে এমন ধরনের একটা রাজনৈতিক দল বা আমরা একটা রাষ্ট্র কাঠামোর নেতৃত্ব পাব, যার ফলশ্রুতিতে 54 বছরে যা সম্ভব হয়নি, হয়তো খুব কাছাকাছি সময় আমরা একটা নির্দিষ্ট মানদণ্ডে নিজেদের পৌঁছাতে পারবো। 54 বছর কিন্তু কম সময় নেই, অনেক অনেক। কিন্তু এই গণতন্ত্র কতটা সুসংহত হয়েছে বা সুদৃঢ় হয়েছে? আসলে রাষ্ট্রের ইতিহাসটা তো খুব স্মুথলি আমাদের যায়নি। আমরা প্রতিটা পদে পদে দেখেছি যে আমাদের রাষ্ট্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বলি, বিভিন্ন ধরনের চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। তো সেই একইভাবে রাষ্ট্রের যে পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়া, সেটাও সম্ভব হয়নি। বিভিন্ন সময় আমরা দেখেছি যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়াগুলোতে বিভিন্ন ধরনের বাধা এসছে। তা বাংলাদেশের মানুষ আশাবাদী মানুষ এবং লড়াকু। আমরা আশা করছি যে যতই আমাদের না পাওয়ার বেদনা থাকুক, এর মধ্যে যে আমরা একদম কিছুই পাইনি তা না, অনেক কিছু অর্জনও আমাদের রয়েছে। আমরা আশা করব যে অবস্থার অবশ্যই হয়তো উত্তরণ ঘটবে। গতকালকে প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি অনেকগুলো পয়েন্ট বলেছেন, এর মধ্যে নির্বাচন ঠেকাতে ফ্যাসিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ হবে। তো সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে উনি এটাই বলেছেন। তো এই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। এখানে বিষয়টা হচ্ছে যে নির্বাচন নিয়ে তো সেই বহুদিন ধরে বহু আলোচনা, বহু কিছু চলছে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আমরা জানছি যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে। তো এই যে সময়কাল বা এই যে প্রস্তুতি, সেখানে কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে মানুষের মধ্যে যে একটা উদ্দীপনার জায়গা থাকে, এটা কিন্তু এখনো অনুপস্থিত। আমরা যদি গ্রাসরুট লেভেলগুলোতে দেখি, যেই ধরনের প্রচারণা, ইলেকশনের খুব বেশি দিন কিন্তু আর বাকি নেই, 2 মাসেরও কম সময় রয়েছে। তা এই সময়ে যেই ধরনের উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য এবং রাজনৈতিক দলগুলোরও যদি বলি প্রস্তুতি, সেই অর্থে আমরা নির্বাচনের সেই জায়গাটা কিন্তু অনেক পিছিয়ে আছে আমরা মনে করি। এবং যেখানে দেখেন যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি, সে এখনো তার যে কে কোন আসনে পূর্ণাঙ্গভাবে সেই রূপটি দিতে পারেনি। অনেক আসনেই আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের বিক্ষোভ হয়েছে। তা যার ফলশ্রুতিতে সেই জায়গাটা ঠিক করা এবং ভোটের মাঠে প্রচারণার নামার যে বিষয়টা রয়েছে, কারণ এবারের ইলেকশন অবশ্যই একটু ভিন্ন ধরনের ইলেকশন, এবং এটা যদি একটু ফ্রি অ্যান্ড ফেয়ার মুডে যায়, তাহলে যে প্রস্তুতিটা প্রয়োজন, আপনার তো ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে, কাজ করতে হবে। এবং আমরা দেখেছি যে আপনার এই আরপিও যেটা সংশোধন হয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো বিষয় আরও অনেক কঠিন করে দেয়া হচ্ছে, যেগুলো বহুদিন ধরেই হয়তো আলোচনা হচ্ছিল। একই মঞ্চে এসে বিভিন্ন প্রার্থী তাদের যে ইশতেহার সেগুলো ঘোষণা করবে, পোস্টারের জায়গায় কিছু বিধিনিষেধ এসছে, রঙের ব্যবহারে বিধিনিষেধ এসছে। তো এগুলো গতানুগতিক যে জায়গাগুলো রয়েছে আমাদের নির্বাচন সংস্কৃতির, অনেক কিছুতে কিন্তু পরিবর্তন রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রার্থীরা এখনও অনেকেই ঠিক করে জানেন, এবং আমরা গতকালই দেখলাম যে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। সেখানে কারণ হিসেবে সে নিরাপত্তার বিষয়টা উল্লেখ করেছে। ওসমান হাদির ঘটনাটা আমরা জানি, এবং অবশ্যই আমাদের বলতে হবে যে সারা দেশে যারা প্রার্থী হয়েছেন বা হচ্ছেন, তাদের মনে যে শঙ্কা নেই বিষয়টা তাও না।
এখন রাষ্ট্রকেই সেই ব্যবস্থাটা করতে হবে, সেটা যতই দুরূহ কাজ হোক না কেন, যে জনমানুষের মনে, বিশেষ করে প্রার্থীদের মনে শঙ্কামুক্ত রাখা এবং এখানে যে নিশ্চিত নিরাপত্তা যতটা সম্ভব, কারণ আমরা দেখেছি ওসমান হাদির ঘটনার পর যারা এই ঘটনায় জড়িত ছিল তারা কিন্তু পলায়ন করতে পেরেছে বলে আমরা যতটুকু জানি। তা এটা কিন্তু জনমানুষের মনের মধ্যে একটা আস্থার জায়গা ওইভাবে তৈরি করে না। তা আমরা চাইবো যে সরকারের এই জায়গায় একটা দৃঢ় পদক্ষেপ এবং তার যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে সেগুলোর সাথে কোঅর্ডিনেটেড এফোর্টে যাতে তারা কাজ করতে পারে। না, এই যে নির্বাচন ঠেকাতে ফ্যাসিস্টদের যেই অপচেষ্টা ব্যর্থ হবে, প্রধান উপদেষ্টা বলেছেন, তো নির্বাচন ঠেকানোর যে বিষয়টা, এই বিষয়ে আপনার মন্তব্য? এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে একটা বিগত রেজিম প্রায় 16-17 বছর ধরে তারা অবস্থান করেছেন এবং তাদের যে অবস্থান, বেশিরভাগ নেতাকর্মী দেশের বাইরে, বিশেষ করে নেতারা অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। যারা মাঠে আছেন তারা খুব একটা ভালো অবস্থায় যে রয়েছেন এবং তাদের যেই স্বাভাবিক যেই কাজগুলো সেগুলো করতে পারছেন সেটাও বলা যাবে না, ভয় ভীতি নিরাপত্তা বিভিন্ন বিষয় রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা তো চাইবেই যে হয়তো নির্বাচনটা যদি এই সময়ে সংগঠিত না হয় এবং তারা যদি কিছু সময় পায় বা সুযোগ পায়, এবং এই যে বর্তমান সরকার রয়েছে খুব স্বাভাবিকভাবে এদের সাথে তো তাদের খুব ভালো সম্পর্ক হওয়ার কথা না বা নয়, ফলে একটা অস্থিতিশীল পরিবেশ এবং সেখানে যদি ভিন্ন ধরনের কোনো তাদের যেই আশা আকাঙ্ক্ষা রয়েছে, এই অস্থিতিশীলতা তো তারা চাইবেই। এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন অর্থের যোগান থেকে শুরু করে নেতাকর্মীকে বিভিন্নভাবে সংগঠিত করার চেষ্টাটা হয়েছে বা হচ্ছে। তো সেখানে সরকারকে অনেক চোখ কান খোলা রাখা, এবং এই সরকার তো অবশ্যই অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে এবং এখনও সেই চ্যালেঞ্জ থেকে যে উত্তরণ হচ্ছে সেটা আমরা বলবো না। তার ফলে এর মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ঘাতের মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করেছেন, সেটা হচ্ছে যে বিজয় ভারতের, নাম নেই বাংলাদেশের, মানে বাংলাদেশের নাম নেই, এটা ভারতের বিজয় বলে আখ্যায়িত করেছেন। তো বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন? বিষয়টা আসলে আমাদের কাগজপত্র, দলিলপত্র বলি বা আন্তর্জাতিক যে পরিমণ্ডল, মুক্তিযুদ্ধের ইতিহাস তো বিভিন্ন সময় বিভিন্নভাবে বিকৃত হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে ভারতের কাছে যেই দলিলগুলো রয়েছে বা আমরাও যেগুলো দেখি, সেখানে তো মিত্র বাহিনী ভারতীয় বাহিনীর কাছে সারেন্ডার করছে। এখন কাগজপত্র একরকম আর মূল যে অবস্থানটা ছিল সেটা তো অবশ্যই ভিন্ন রকম। যদিও অবশ্যই ভারতের এক ধরনের আমাদের পাশে তো সেই সময় বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা ভারতকে পেয়েছিলাম, সেটাও একই সাথে সত্য। তো এখানে বিজেপি যেই ধরনের রাজনীতি করে, সেই রাজনীতিতে এই ধরনের স্টেটমেন্ট এবং একটু উস্কে দেওয়া, এই ধরনের প্রবণতা আমরা সবসময় দেখি এবং ভারতীয় মিডিয়ার অনেকের মধ্যেই প্রবণতাটা রয়েছে। আমি দুদিন আগেও একটা ইন্টারভিউ দিচ্ছিলাম ভারতীয় এক সাংবাদিকের কাছে। তো সেখানে যেটা আমি বলার চেষ্টা করেছি যে ভারত সরকারকে আমাদের জনগণের সাথে সম্পর্ক স্থাপনের বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনৈতিক যেই শক্তির সাথে তারা যেই ধরনের একটা বিশেষ ধরনের যোগাযোগ স্থাপন করতে চাচ্ছে, এটা কিন্তু সুদূর প্রসারী ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে খুব ভালো একটা প্রতিফলন ফেলবে না। ফলে এই যে পিপল টু পিপল কন্ট্যাক্টের কথাটা আমরা বিশেষ করে বিভিন্ন জায়গায়, এশিয়া প্যাসিফিক থেকে বিভিন্ন জায়গায় যে কথাটা বারবার উচ্চারিত হচ্ছে, ভারত সরকারকেও সেই বিষয়টা বুঝতে হবে এবং জনগণের সাথে জনগণের এই সম্পর্কটা যদি স্থাপন করা যায়, তাহলে সেটা আমাদের দু দেশের কূটনীতিকে থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অবশ্যই একটা ভালো ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টার আর একটু মন্তব্য, গতকালকে যে বক্তব্য দিয়েছেন তার একটা হচ্ছে ভোটের উপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ। অনেক পত্রিকায় আবার এটা হেডলাইন করেছে। তো ভোটের উপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ, মানে এই বিষয়ে মন্তব্য? অবশ্যই এই কথার তো আমি মনে করি যে যথেষ্ট সত্যতা রয়েছে। কারণ দেখেন, আমাদের যে একটা অস্থিতিশীল অবস্থা সেটার কিন্তু ছাপ সব জায়গায় পড়ছে। বিভিন্ন কারণে এই সরকার প্রশাসন, যেটা সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন বা আমরা যদি বলি পুলিশ প্রশাসন, যেইভাবে কোঅর্ডিনেটেড এফোর্টে একটা রাজনৈতিক দল সরকার গঠন করে কাজ করতে পারে সেটা কিন্তু হয়নি। আমরা এখন পর্যন্ত সেই ব্যাখ্যাই প্রতিদিন শুনছি যে এই সরকার কতটা সাংবিধানিকভাবে
এটা গঠিত হয়েছে সঠিকভাবে কাজ করছে কিনা। এই যখন অবস্থা হয়, সরকার কিন্তু তার পূর্ণ শক্তি নিয়ে জনমনে আস্থা স্থাপন করাটা খুব কঠিন হয়ে পড়ে। আমরা আইএমএফ দেখেছি যে ইতোমধ্যে তারা বলেছে যে তারা এখানে নতুন ধরনের কোনো ঋণ দিতে চাচ্ছে না, এবং আইএমএফ যেই কাঠামোতে কাজ করে সমধর্মী সকল প্রতিষ্ঠানই কিন্তু তাদের প্রেসক্রিপশন বা তাদের ডিসিশনকে বা সাজেশনটাকে গুরুত্ব দেয়। আমরা দেশীয় বিনিয়োগের ক্ষেত্রে দেখছি যে মোটেও ভালো অবস্থা নেই। রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে সেটা তো খুব ভালো করে দৃশ্যমান। এছাড়াও নিরাপত্তা থেকে শুরু করে প্রতিটা জায়গায় একটা বড় ধরনের একটা অস্থিরতা কিন্তু রয়েছে। তা এই যে দৃশ্যমান অস্থিরতা, এখান থেকে পরিত্রাণের একটা বড় উপায় হচ্ছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং এই ইলেকশনের মাধ্যমে যে রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তিরা ক্ষমতায় আসতে পারবে, তারা খুব দ্রুত জনমনে আস্থা ফেরানোর জন্য তাদেরও কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এবং এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে সেই নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার না হয়, যেন তেনভাবে একটা নির্বাচন করার যদি চেষ্টা করা হয়, তাহলে কিন্তু বিষয়টা আরও ভিন্ন ধরনের একটা অবস্থা তৈরি করবে। কারণ আপনি একটু আগেই বলছিলেন যে প্রতিক্রিয়াশীল বিভিন্ন পক্ষ কিন্তু চারিদিকে অবস্থান করছে। তো ফলে এটা যদি জনগণের সত্যিকার আস্থা স্থাপনের কোনো সরকার না হয়, তাহলে যেই সরকারই আসুক দীর্ঘমেয়াদে তাদের পূর্ণ টার্ম পূরণ করা কিন্তু সেই ক্ষেত্রে খুব দুষ্কর হয়ে পড়বে। ওসমান হাদিকে হত্যা চেষ্টা নিয়ে সব পত্রিকাই রিপোর্ট করেছে। তার মধ্যে নয় দিগন্ত যেটি লিখছে, গুলির পর ব্যাগে ভরে 5টি অস্ত্র বাবার কাছে রেখে যায় ফয়সাল। কবিরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ফয়সালের বোনের বাসায় মিলল ম্যাগজিন। 2 কিলারকে ভারতে পাচার করে আন্তর্জাতিক চক্র। তো হাদির এই ঘটনাটি নিয়ে মানে দেশ এবং আন্তর্জাতিক সব জায়গায় বেশ সরব। তো নির্বাচনের আগে এ ধরনের ঘটনা কি ধরনের? এটা তো আসলে খুব সহজে অনুমেয় যে একটা ভীতির সংস্কৃতি তৈরি করার জন্য এই ঘটনাটা হয়েছে, এবং সেই ক্ষেত্রে হয়তো তারা এমন কাউকে বেছে নিয়েছে যার একটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ায় ভালো উপস্থিতি রয়েছে, এবং যে কম্পারেটিভলি ইজি টার্গেট। তো সেই ক্ষেত্রে তাদের যেই বলবো যে পরিকল্পনা, সেটা তো তারা খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছে, এবং অবশ্যই জনমনে ভীতি সঞ্চার তো হয়েছে। এই নিরাপত্তার বিষয়টাকে তো একদমই উড়িয়ে দেওয়া যাবে না। আমরা বিভিন্ন জায়গায় যে আলাপ আলোচনাগুলি শুনি বা বন্ধু মহলে যেগুলো দেখি, সেখানে কিন্তু বারংবার এই নিরাপত্তার বিষয়টাও উঠে এসছে। তা যেই প্রচেষ্টাই থাকুক না কেন, আমরা দেখেছি যে ঘটনা ঘটার পর থেকেই সরকার থেকে শুরু করে সারা দেশের জনগণ কিন্তু হাদির পাশে রয়েছে, এবং সেই ক্ষেত্রে বর্তমানে তো আমরা দেখলাম তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, এবং পরবর্তীতে এখন বোধহয় যুক্তরাজ্যে নেওয়ারও একটা প্রক্রিয়া চলছে। আমরা আশা করব যে হাদির ফিরে আসা খুব খুব প্রয়োজন, এবং এটা যে আমাদের গণতান্ত্রিক যে মুক্তিকামী জনগণ রয়েছে তাদের জন্যই খুব প্রয়োজন। তবে সরকারকে এই ঘটনা থেকে আরও অনেক দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আমরা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছে খুব দৃঢ় অনেক কিছু বা অনেক সময় বক্তব্যের মাধ্যমে কিন্তু একটা মেসেজ দেওয়া যায়, সেখানে কিন্তু আমরা খুব আশানুরূপ জিনিসগুলো পাচ্ছি না, বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আমরা যেগুলো দেখছি যে এগুলো যে খুব ভালো কোনো বার্তা নিয়ে আসছে সেটা আমরা বলবো না। ফলে রাষ্ট্রকে আমরা আরও শক্তিশালী, অনেক শক্তিশালী ভূমিকায় দেখতে চাই, কারণ 2 মাস পরে নির্বাচন যদি রাষ্ট্রকে কন্ডাক্ট করতে হয়, এই সক্ষমতা জনগণকে অবশ্যই জানান দিতে হবে। আদারওয়াইজ এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে সরকার বা রাষ্ট্রের জন্য এই ধরনের একটা বড় ধরনের কর্মযজ্ঞ সম্পাদন করা। তফসিল তো হয়ে গেছে, তো এখন সরকার যে নির্বাচনী মোডে থাকার কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সবকিছু মিলে একটা সেই মোডে কি সরকার আছে নাকি? সেই কথাটাই আমি আমার বক্তব্যের শুরুতে বলছিলাম যে সেটা কোনোভাবেই নেই। আমরা নির্বাচন এখনো আলোচনার টেবিলেই ওঠেনি। জনগণের যেইভাবে যদি আপনি হাটে মাঠে ঘাটে দেখেন যে গ্রাসরুট লেভেলে বিশেষ করে অনেক এলাকায় ওইভাবে ক্যাম্পেইন হচ্ছে না, খুব হালকা মৃদু চালে ছোট ছোট 2-1 পথসভা। নির্বাচনের যে আমরা একটা সাজ রব দেখি বা বোঝা যায় যে হ্যাঁ সত্যিকার অর্থে কিছু একটা ঘটতে যাচ্ছে 2 মাস পরে, সেটা একদম সম্পূর্ণরূপে অনুপস্থিত।
ঢাকার মাঠেও আপনি যদি দেখেন যে ওইভাবে প্রচার প্রচারণার বিষয়গুলো একদমই নেই। সরকারের যে প্রস্তুতির জায়গাটা সরকার বারংবারই বলছে বা নির্বাচন কমিশনও বলছে তারা প্রস্তুত, কিন্তু সেই প্রস্তুতির জায়গাটা নির্বাচন তো একটা অনেক বড় কর্মযজ্ঞ। আমরা নির্বাচন যেই অবজারভেশনের যেই মেথডগুলো রয়েছে সেখানেও একটা বিষয় হচ্ছে যে নির্বাচনের পূর্ববর্তী 30 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী 30 দিন, তো এখানে এখনো তো বিভিন্ন সহিংস ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে, প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। তো এই যখন অবস্থা তখন এটা বলা কিন্তু খুব মুশকিল যে আমি এখনো নির্বাচন মুডে রাষ্ট্রবাদ দেশের জনগণ চলে গেছে, সেটা আমার কোনোভাবেই মনে হচ্ছে না। না, আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলছিলেন, তারা তো নির্বাচনী মোড়ে আছে। এটা নির্বাচনী মুডে আমি ঠিক তা মনে করছি না, কারণ আপনি দেখেন যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, সে তো তার প্রার্থী, তাই যেখানে আপনার 29 তারিখের মধ্যে ভোটের জায়গাগুলো হয়ে যেতে হবে, তার মনোনয়নপত্র দাখিল করতে হবে, অনেক আসনে এখন প্রার্থীরাই ঠিক করে জানে না। 272 আমি যদি বলছি 70-এর উপরে আসন তারা ঠিক করেছে, তাহলে তো হ্যাঁ 272, এখন আপনাকে তো 300 আসনেই ভোট করতে হবে, বাকিটা জোটের জন্য রেখেছে হয়তো। 2 নাম্বার জিনিস হচ্ছে এখনো প্রায় 40 থেকে 50টা আসনে খুব ভালো ধরনের বিক্ষোভ চলছে, এবং আমরা বিভিন্ন মিডিয়াতে যেগুলো দেখেছি অনেকগুলো নাকি পরিবর্তন হবে। এই যখন একটা দোলাচলে রয়েছে, প্রার্থীরা কিন্তু আমরা যেটা মাঠের খবর, তারা কিন্তু সেইভাবে হোল হার্টেড যে ক্যাম্পেইন করা সেটা পারছে না, কারণ অনেকেই এখনো দ্বিধাগ্রস্ততা রয়েছে যে চূড়ান্ত মনোনয়নে কিছু কিছু যারা স্থায়ী কমিটির সদস্য বা খুব একদম শক্তিশালী যেই প্রার্থী রয়েছে বা কিছু কিছু আসনে এরকম প্রতিদ্বন্দ্বিতা নেই যে তার নমিনেশন অন্য কেউ পেতে পারে, এগুলো ছাড়া অনেকগুলো আসনে এই দ্বিধাগ্রস্ততা রয়েছে। আবার আমরা যদি বলি যে জামাতের কথা, জামাতের কিন্তু অনেক জায়গায় প্রার্থীরা শক্তিশালী অবস্থায় রয়েছে, এছাড়াও তারা কিন্তু বহুদিন ধরে খুব প্রকাশ্যে না হলেও ঘরে ঘরে কিন্তু তারা কাজ করছে। বিভিন্ন আসনে আমরা যেটা দেখছি মহিলাদের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, তারা তালিমের মাধ্যমে বা যে কোনো একটা মাধ্যমে কনভিন্স করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াতে তাদের খুব সরব উপস্থিতি রয়েছে, তা তারাই কাজটা করছে বহুদিন ধরে, 1 বছরেরও বেশি সময় ধরে, এবং অনেক অর্গানাইজড একটা এফোর্ট। এই জামাতে ইসলামী ছাড়া অন্য যে রাজনৈতিক ছোট দলগুলি এখনো অনেকেই জানে না যে তারা বিএনপি ওই অর্থে গ্রাসরুট লেভেলে বলা যাবে না, বিশেষ করে যেগুলো বিএনপির যে বড় সংগঠন, তো সবসময় গ্রাসরুট লেভেল তো বড় তাদের সংগঠন আছে, কিন্তু যেই আসনগুলিতে এখনো আপনার বিক্ষোভ রয়েছে, 3 জন প্রার্থী 4 জন প্রার্থী, এখন আপনি হোল হার্টেডলি তো নামতে পারছেন না, এখানে তো আবার এখন তো তফসিল হয়ে গেছে, তফসিল হয়ে গেছে, কিন্তু এখনো চূড়ান্ত মনোনয়নের জায়গাটা কিন্তু ঘোষিত হয়নি। আমরা আশা করছি জনাব তারেক রহমান হয়তো 25শে ডিসেম্বর যদি আসেন, তাহলে চূড়ান্ত প্রার্থী তালিকাটা খুব বেশি প্রয়োজন। এবং এখানে আমাদের দেশের রাজনীতির যে সংস্কৃতির জায়গাটা যেখানে যদি বলি, জনাব তারেক রহমান উনি সত্যিকার অর্থে যদি দেশব্যাপী সেভাবে সফর বা কাজগুলো করতে পারেন, হয়তো অতি অল্প সময়ে উনি অনেক কিছু কাভার করতে পারবেন, কিন্তু দলীয় শৃঙ্খলার জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো আসনে জামাত থেকে শুরু করে অন্যান্য অনেক দলের কিন্তু শক্তিশালী প্রার্থী রয়েছে। এবং এই নির্বাচনে 17 বছরে আমরা এমনও দেখেছি কিছু কিছু জায়গায় যে বেগম খালেদা জিয়াকে চেনেন কিন্তু ওনার মার্কা কি বলতে পারেন না। এখন যেই ছেলের বয়স 30 বছর, তার তো এটা বলতে পারার কথা না, সে তো এটার সাথে সে 17 বছরের ভাবে পরিচিত না। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। এবং আমাদের এখনো 35% ভোটারই হচ্ছে যারা একদম তরুণ, যাদের বয়স 30-এর মধ্যে। তো এই ভোটারদের কাছে তো আপনি এই পরিচিতিটা আগের সেই জায়গাটা তো নেই। 17 বছরে তো একটা ভিন্ন ধরনের আমরা যদি বলি যে কাঠামোর মধ্য দিয়ে আমরা গেছি। তো সেখানে আপনি এই যে ধানের শীষ বা নৌকার যেই পরিচিতি, ধানের শীষের সেই পরিচিতি মার্কা হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপি চেনে, কিন্তু যারা তরুণ ভোটার তারা কিন্তু এখনো ওইভাবে কানেক্ট করতে পারেনি। সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথটা খুব বেশি প্রয়োজন, কারণ আমরা তো জানি কি অবস্থা, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে। এই ভোটার গ্রুপকে আপনার কানেক্ট করার মতো যে এই ধরনের প্রচারণার অ্যাক্টিভিটিস চালানো প্রয়োজন, অনেক প্রার্থীর ক্ষেত্রে আমরা এটা অনুপস্থিত দেখছি। তো এই যদি অবস্থা হয়, আপনি কিন্তু সাধারণ মানুষের কাছে আপনার যে বার্তা পৌঁছে দেওয়ার যে জায়গাগুলো রয়েছে, এবং প্রত্যেকেরই তো ধরেন রাজনৈতিক ইশতেহার, যদিও বিএনপি 31 দফা নিয়ে বহুদিন ধরে কাজ করছে,
কিন্তু এটা যে কানেক্ট করার মতো যে ক্যাপাসিটি অনেক প্রার্থীরই কিন্তু নেই। এই যে 31 দফার জায়গাগুলো সত্যিকার অর্থে বোঝা এবং জনগণের কাছে ওই অর্থে পৌঁছে দেওয়ার যে সক্ষমতা, সেখানে আমরা অনেক প্রার্থীর ক্ষেত্রে ঘাটতি দেখেছি। তা যার ফলশ্রুতিতে এগুলো সব কিছু নিয়ে যদি আপনি কাজ না করতে পারেন, তাহলে নির্বাচন খুব কঠিন হয়ে যাবে যে কোনো দলের জন্যই। কিছুটা আলোচনা করেছিলেন যে নারায়ণগঞ্জে একজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এটা তো নির্বাচনের জন্য অশনি সংকেত। অবশ্যই অশনি সংকেত, এবং সেখানে 3টা কারণের মধ্যে একটা কারণ উনি খুব বড় করে তুলে ধরেছেন, নিরাপত্তা, যেটা অনেক ধরনের প্রশ্নবোধক চিহ্ন। এবং আমি গতকাল থেকেই দেখছি যে অনেক প্রার্থীও আলোচনা করছেন যে এই বিষয়টা কেন, এবং সারা দেশের মানুষের মধ্যে কিন্তু একটা খুব কৌতূহল এবং কিছু অর্থে সংখ্যাও বিরাজ করছে যে জনাব মাসুদ উনি নির্বাচনে নমিনেশন পেয়েছেন, সবাই ভাবছিল যে উনি ওইভাবে ক্যাম্পেইন শুরু করবেন বা কাজ করবেন। হঠাৎ করে তার এই সরে দাঁড়ানোটা খুব ভালো বার্তা বয়ে নিয়ে আসছে বলে আমার মনে হচ্ছে না। জি, আরেকটা বিষয় যে গতকালকে লন্ডনে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তিনি 25 তারিখে দেশে ফিরবেন বলে সবাই আশা করছে, বিএনপি সহ সবাই। তো তার দেশে ফেরা নিয়ে এই যে তার উপরে নির্যাতন, তাকে দেশে আসতে না দেয়া, দীর্ঘ লড়াই সংগ্রামের পর তিনি দেশে আসছেন, বিষয়টিকে আপনার মন্তব্য শুনতে চাই। এটা তো বহুদিনের বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে তাকে যারা পছন্দ করেন বা অপছন্দ করেন, প্রত্যেকের মধ্যেই একটা বিষয় যে উনি কবে আসবেন, এটা বহু বছর ধরেই তো ঘটছে। এবং এমনও তো একটা আলোচনা ছিল যে জনাব তারেক রহমান যখন সত্যিকার অর্থে বাংলাদেশে আসবেন, তখনই বোঝা যাবে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। তো এই যে যখন মানদণ্ড, সেখানে উনি আসছেন খুব স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক দল থেকে শুরু করে মুক্তিগামী যে মানুষ বা যারা রয়েছেন তার শুভাকাঙ্ক্ষী থেকে সারা দেশের জনগণের মধ্যে একটা বিষয় রয়েছে। এবং ওনার বিগত এই বিশেষ করে 5ই আগস্টের পর থেকে সাধারণ মানুষের সাথে কমিউনিকেট করার যেই ধরন এবং যেই ধরনের বক্তব্য উনি দিয়ে আসছেন, এটা নতুন আশার আলো সঞ্চার করছে সবার মনের মধ্যে। ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা বেগম খালেদা জিয়া, তো উনি যে ধরনের রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন, উনি দেশে আসছেন, তার জন্য সরকারের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা উচিত কিনা, এবং যে দেশে যে অবস্থা চলছে, নিরাপত্তা প্রতিটা নাগরিকেরই কিন্তু সরকারকে এটার ব্যবস্থা করতে হবে, এটা যত সাধারণ মানুষই হোক। আর সেখানে এই ধরনের যাদের একটা বিরাট সাপোর্ট বেস রয়েছে, বৃহৎ রাজনৈতিক দলের যারা মূল হত্যাকর্তা, তাদের নিরাপত্তা তো সরকারকে দিতেই হবে। এবং সরকার সেটা কোন মাধ্যমে কিভাবে এনশিওর করবে, সেটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে নিরাপদে রাখা। সরকারকে সেই ব্যবস্থা না করার দ্বিতীয় কোনো এখানে অপশন বা বিকল্প নেই, এবং জনগণ অবশ্যই সেটা ভালোভাবে নিবে না। তা আমার মনে হয় না যে সরকারের সাথে আলাপ আলোচনা বা চারিদিকে সবার সাথে আলাপ আলোচনা করেই অবশ্যই উনি আসছেন, এবং উনি যথেষ্ট সময় নিয়েছেন আসার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো, এবং পরিবর্তিত ওনার রাজনৈতিক যে জায়গাটা বলছিলাম, যে এটা মানুষের মনে আরো অনেক বেশি আশার আলো জাগিয়েছে। আমরা আশা করব যে উনি একই ধারায় যেভাবে কথাগুলো বলছেন, সেগুলো বাস্তবায়নের দিকে যদি ধীরে ধীরে যান, তাহলে অবশ্যই বাংলাদেশ হয়তো ভালো কিছু পেতে যাচ্ছে অতি সত্বরই। আমরা একেবারেই শেষ প্রান্তে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।